হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। শুরু হয়েছে আবার হাসনাবাদ দিয়ে সুন্দরবন ভ্রমণের গল্প। বেশ কিছু পর্ব জুড়ে আমি দেখাচ্ছি আমাদের সুন্দরবন ভ্রমণের গল্প। এই রুটটা একটু অন্যরকম। হাসনাবাদ হয়ে আমরা ঢুকেছি সুন্দরবনে, থাকছি কুমিরমারি গ্রামের কাছে একটা বোটে। পুরো ট্যুরে আমরা অনেকবার বন্যপ্রাণ, জীববৈচিত্র্য ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেরকমই কিছু ক্লিপ আপনাদের জন্য শেয়ার করছি। শীতের সময় আপনি দোন ফেলার টাইমটা হচ্ছে বর্ষার সময়। এই শীতের সময় বিশেষত কাঁকড়াগুলোর ওর বাচ্চা জন্ম দেওয়ার সময় ডিমও এসে যায় সেই কাঁকড়াগুলো, আর এই সময় জোয়ারটাও অতটা ওঠে না, যার জন্য এই শীতের সময় কাঁকড়াগুলো গর্তের ভেতরে থাকে। এখন দোন দিলে অতটা বেশি কাঁকড়া পাওয়া যাবে না যতটা আপনার বর্ষার সময়তে পাওয়া যাবে, আর বর্ষার সময়তে জোয়ারটা অনেকটা হয়। সেক্ষেত্রে আপনি ওই থোপা বলেন বা দোন বলেন, সেটা বর্ষার সময়তে বেশি প্রযোজ্য। শীতের সময়তে বড় কাঁকড়া বার করতে গেলে বা ওই কাঁকড়া বার করতে গেলে ওরা এখন খাদের ভিতরে ঢোকে, ওই খাদ খুঁড়ে বার করতে হবে এবং সেটা করতে গেলে আপনাকে উপরে উঠতে হবে, যার জন্য কিন্তু আপনার অ্যাটাকটা হচ্ছে। আরও একটা সিস্টেম হচ্ছে, সেটা হচ্ছে আটল দিচ্ছে। মানে যে ছোট ছোট আটল বলছি, মানে ছোট ছোট জায়গাগুলোতে ওই ফাঁদ পাতা বলে, এক ধরনের লোকাল ভাষাতে ওটাকে ট্র্যাপ আটল বলে। এবার মাছের আটল আর আপনার কাঁকড়ার আটল দুটো আলাদা। আপনার যে জায়গাগুলোতে জল উঠছে তারপরে তো একটা নির্দিষ্ট জায়গা দিয়ে জল নামছে, যেটাকে আমরা ঝোরা বলি লোকাল ভাষাতে, ওই মুখটাতে পেতে দিচ্ছে। মানে এরকম লোহার বাঁকানো শিক আছে তিনটে, এইখানে একটা, মাঝখানে একটা, আর এই পেছন দিকে একটা, আর বাকি অংশটা নেট জাল দিয়ে ওই তিনটে করা। এবার ওর ভেতরে আপনার ওই খাবারের টুকরো বা যেটা মাছের ওরা যে চারা দেয় যেটা, সেটা দেওয়া থাকে। এবার ওর ভেতরে ওই কাঁকড়াগুলো ওই ঝোরা দিয়ে জল দিয়ে নেমে নেমে আসছে, সেক্ষেত্রে এক একটা আটলের ভিতরে দুটো বা তিনটে কাঁকড়া ঢুকে যায়, পাওয়া যায়। এবার ওইটা সমস্যা হচ্ছে আবার একটা কি, ওই চারাগুলো খাওয়ার জন্য মনিটর লিজার্ড ওর ভিতরে ঢুকে যাচ্ছে। আচ্ছা, এবার মনিটর লিজার্ড যখন ওর ভিতরে ঢুকে যাচ্ছে তখন তো ওকে তো বার করা যাচ্ছে না, ওকে মেরেই বার করতে হবে। আর নির্বিচারে কিন্তু এই জন্য আপনার মনিটর লিজার্ড শিকার হয়ে যাচ্ছে, না চাইলেও মারতে হচ্ছে। হ্যাঁ, মনিটর লিজার্ড যখন ওর ভিতরে, মানে ন্যাচারাল চয়েসে মনিটর লিজার্ড হচ্ছে তোমার প্রে চলে আসছে। ন্যাচারাল চয়েস না, মানে স্বাভাবিক ভাবেই এজা তুমি বলতে পারো কোলাটেরাল ড্যামেজ, রাইট, একদম যেটা আমরা আটল বন্ধ করুন। তো দীর্ঘদিন এই ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করছো, মানে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে গাইডের কাজ করছো, প্লাস মাঝে মাঝে আমি যতটুকু শুনেছি রেস্কিউ টিমেরও তুমি পার্ট হও। তো এই যে ধরো রেস্কিউ টিমে যাও বা ধরো এই মানে গাইডটা তো ছাড়ো, এই রেস্কিউ টিমে যে যাও, এই রেস্কিউ টিমে গিয়ে তোমার কি উপলব্ধি হয়? এই যে ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টটাকে তুমি কি চোখে দেখো? মানে সুন্দরবনের বাঘ যে সবসময় মানুষের উপরে অ্যাটাক করে তা তো নয়, কারণ সব বাঘ যদি মানুষের উপর অ্যাটাক করতো তাহলে জঙ্গলে কোথাও লোক ঢুকতে পারতো না। বিশেষ কিছু অঞ্চলে সেইটা করে, যেমন বাঘ লোকালে এসে তো আমাদেরকে ডিস্টার্ব করছে না, আমাদের লোকালে আমরা ওর জায়গা থেকে ডিস্টার্ব করছি, সেক্ষেত্রে কিছু কিছু ঘটনা ঘটছে। এবার আমাদের দেখতে হবে যে মানে বিকল্প কর্মসংস্থান বার করে যাতে জঙ্গল নির্ভরতাটা একদিনে আমি বললেও কমবে না বা পারা যাবে না, এটা আস্তে আস্তে ফরেস্ট ডিপার্টমেন্টও কাজ করছে, আমাদের সরকার কাজ করছে, লোকাল পঞ্চায়েত প্রধানরাও কাজ করছে। সেইটাকে যতটা কমিয়ে জঙ্গল নির্ভরতাটা কমালে আস্তে আস্তে মানে বাঘ এবং মানুষের সংঘাতটা অনেক অংশ। আচ্ছা, ধরো তুমি বলছো জঙ্গল নির্ভরতাটা কমাতে, কিন্তু আমি যেটা শুনেছি সুন্দরবনের ধরো মধু বা কাঁকড়া বা মাছ, এগুলো তো ধরো একটা ধরনের এক শ্রেণীর মানুষের জীবন ও জীবিকা, এবং সুন্দরবনের মধু তো এইবারে আমি যতটুকু দেখছিলাম এই ধরো G20 সামিট হলো সব জায়গায়, এবং জিও ট্যাগও আছে। তাহলে সেক্ষেত্রে তো তোমার এই মধু আহরণের জন্য তো যারা ধরো তোমার সাধারণ মানুষ জীবিকা নির্ভর করে, তাদেরকে তো জঙ্গলে যেতেই হবে। সুন্দরবনের আগে যতটা সংখ্যক মানুষ সুন্দরবনের উপরে নির্ভরশীল ছিল, এখন অনেক পার্সেন্ট কমে গেছে। মানে আমাদের পুরনো যারা জেনারেশন তারা হয়তো কিছু লোক করছে, নতুন জেনারেশনের ভিতরে হয়তো অল্প কিছু ছেলে ওর সাথে যুক্ত হচ্ছে। বাকি যারা এখন শিক্ষার হার বেড়ে গেছে সুন্দরবনে, পড়াশোনা সেই জন্য বাইরে কাজ করছে। তাছাড়াও যারা চাকরি বাড়ি পাচ্ছে না তারা বিভিন্ন কোম্পানির কাজ বেছে নিচ্ছে। তাছাড়াও যারা একটু অল্প শিক্ষিত তারা চেন্নাই, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর এইসব জায়গায় লেবারের কাজ, টেলারিং শিখছে। টেলারিং শিখে সুন্দরবনে সবচেয়ে বেশি মাছ কাঁকড়াই চিলমারিতেই পাওয়া যায় মোটামুটি। এটা তো ওইভাবে কোনো ইয়ে নেই, মোটামুটি মানে মৎস্যজীবীদের তথ্য অনুযায়ী শিলার ভেতরটায় মাছ কাঁকড়া বেশি। জানি না কেন এদিকে তোমার যেটা প্রচুর
মাঝখানটা যেটা বলছি এটার কি অন্যতম কারণ যে একটু আগে বলছিল যে এই রেঞ্জের পাবলোদা বলছিল যে বিশেষত্ব হলো স্যালিনিটি কম বলে? না সেটা তো যদি আমি বলি তাহলে আমরা অ্যাকচুয়ালি মানে এর বেশি হওয়ার কারণ যে গঙ্গা যে হিমালয় থেকে নামছে এর আগে তো তার অনেকগুলো ধারা ছিল, সুন্দরবনে মিষ্টি জলের ধারাটা নামতো। এখন তো সেই ধারাগুলো আপনার বসতি স্থাপন হওয়ার কারণে যে 54টা আইল্যান্ডে এখন বসতি হয়ে গেছে, বাকি 48টাতে ফরেস্ট আছে। তাহলে এর ভেতর দিয়ে ধরেন আপনি বনগাঁর ইছামতি নদী যদি আমি ধরি, সেটা তো এখন কচুরিপানা। তারপরে আদিগঙ্গার যে ধারাটা আপনার বেহালার ওখান দিয়ে হয়ে নরেন্দ্রপুর, গড়িয়া হয়ে জয়নগর, মজিলপুর হয়ে এইগুলো আর নেই। সেটাই বলছি যে এই ধারাগুলো মজেছে, যার জন্য সুন্দরবনে কিন্তু আর মিষ্টি জলের ধারাটা প্রবেশ করছে না। বরফ গলার যে হিমালয়ের জলটা বঙ্গোপসাগরের পুরো জলটা, নোনা জলটা গ্রাস করেছে। কিন্তু যেহেতু আমরা এটা বাংলাদেশ সাইডে, বাংলাদেশে মেঘনা, পদ্মা বা ওদের আরও কিছু নদী আছে যেগুলো যার মিষ্টি জলের ধারা বয়ে আনছে, যার জন্য ওদের ওখানে ম্যানগ্রোভ স্পিসিসটা আমাদের থেকে অনেকটা বেশি, বা ম্যানগ্রোভের হাইটও আমাদের থেকে অনেকটা বেশি। এবং যেমন স্যার বলছিলেন যেটা, যে ওই দিকে সুন্দরী গাছ পাওয়া যায় না, এই দিকটা কিছুটা হলেও পাওয়া যায়, আবার এই দিকের থেকে বাংলাদেশ সাইডে আরও বেশি পাওয়া যায় সুন্দরী গাছ, বা যেগুলো মানে স্বল্প নোনা জল সহিষ্ণু গাছ, সেই গাছের আধিক্য কিন্তু সুন্দরবনের ওই সাইডটাতে কমছে। এবং ওই দুটো যদি আপনি ডিফারেন্স করেন, মানে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি এবং বসিরহাট রেঞ্জ, কালারের ডিফারেন্স পাবেন। এখানটার কালার অনেকটা একটু ডিপ গ্রিন, আর ওখানকার স্যালিনিটির কারণেই কিন্তু এই জিনিসটা হচ্ছে। সেক্ষেত্রে যেহেতু আমরা বাংলাদেশ সাইডে আছি, সেক্ষেত্রে এখানে কিন্তু অনেকগুলো গাছের প্রজাতি পাওয়া যায়। স্যালিনিটিটা মাপে কিভাবে? আমরা যেরকম ধরো ভূমিকম্প রিক্টার স্কেলে মাপি বা এতে মাপি, এতে কোনো স্কেল আছে? ধরো এই 5 বা 6 এর উপর আছে না, এইটা আমাদের একটা ট্রেনিং হয়েছিল। আচ্ছা, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার থেকে আমাদের একটা ট্রেনিং করিয়েছিল সজনেখালিতে। আমরা ওখানকার গাইড, আমরা এখানে সবাই মিলে ট্রেনিংটা নিয়েছিলাম। তা ওনারা যে জল মাপা সিস্টেমটা বলেছিলেন, একটা জোয়ারের সময় করে, একটা ভাটার সময়তে করে, সেক্ষেত্রে 3টে ভাগ করে। মানে একটা একদম কিনারা থেকে নেয়, একটা মিডিল থেকে নেয়, আর একটা কিনারাতে নেয়, নিয়ে ওই জলগুলো মিক্সড করে তার একটা তৈরি করে তবেই কিন্তু আপনার ল্যাবে পাঠায়। এবার ওই যে মানে এটা ঠিকঠাক না হলে ওই এটা আসবে না, মানে ওই তোমার স্যালিনিটির লেভেলটা আসবে না। না, এটার প্যারামিটারের কোনো, মানে ধরো যেরকম আমরা বলি না, যেরকম ধরো একটা ভূমিকম্প যখন হয় রিক্টার স্কেলে ধরো 6.3 এর উপরে হলে প্রচন্ড বেশি ক্ষয়ক্ষতি পেয়ে যাবে। এনটিসিএ বা অন্যান্য এনটিসিএ তো স্যালিনিটি, মানে ওদের তাহলে সুন্দরবনের দেখতে হবে। মানে সুন্দরবনের এই যেটা বাংলাদেশের দিকে টাইগার কম বেশি কিছু, ওটার কোনো তথ্য আছে? কোনটা? বাংলাদেশের দিকের টাইগার? এটা হচ্ছে আর বেশি। বাংলাদেশের দিকে টাইগারটা আমাদের থেকে কম আছে। হ্যাঁ, সেটা মানে শুনেছি। আমাদের এখানে যদি 101টা সেটা লাস্ট কেন বা 22, কি ব্যাপার এরকম অ্যাকচুয়ালি যেটা আমাদের মনে হয়েছে ওদের কনজারভেশনটা ঠিকঠাক ভাবে হচ্ছে না। ও সেই কারণে। হ্যাঁ, আচ্ছা, কারণ মানে এরিয়াটা অনুযায়ী biodiversity অনুযায়ী কোনো সমস্যা নেই? আমাদের যেমন এখানে ওয়াইল্ড, হ্যাঁ জায়গা আমাদের দুগুণ বেশি। আমাদের যেটা সুন্দরবনের শিকার টিকার প্রচুর করে। হ্যাঁ, এবার যখন বেশি করলে তখন ন্যাচারালি বাঘের এটা মানে এমনি বায়োডাইভার্সিটি জনিত কোনো সমস্যা নেই। বায়োডাইভার্সিটি রিচার আমাদের আরেকটা জিনিস আমি তোমাকে বলি, ইন্ডিয়াতে যে পরিমাণ লোক ধরো কনজারভেশনের কাজে জড়িত ইন টার্মস অফ দ্য পপুলেশন, মানে ধরো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বলো, তারা ফরেস্ট স্টাফ, গাইড, সিকো, যারা ভিলেজার্স, মানে যেভাবে মানে প্রাচীনকাল থেকে বন বা এরকম জঙ্গল সংরক্ষণ করেছে বাংলাদেশে সেই অ্যাওয়ারনেসটা কম। কটা ভালো বাংলাদেশের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার পাবে? এমনি তো বার্ডসের সায়ম ছাড়া, স্পুনবিলের ওরা ছাড়া আর কে করে? ইভেন বাংলাদেশের যে বার্ডস, ধরো কক্সবাজার বা যে সি বার্ডসগুলো আছে, সেখানেও দেখবি দু একজনের, সায়মদা ছাড়া দু একজন ছাড়া কে মানে এই উদ্যোগগুলো নেই তো। ডিফারেন্ট ইস্যু, মানে ওদের ওখানে, যেখানে আমাদের ইন্ডিয়াতে কি হচ্ছে, তারা এতগুলো ন্যাশনাল পার্ক আছে, ভীষণ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আছে, এখানে আজকে সুন্দরবনে কিছু হলে কিছু না কিছু হলো, প্রত্যেকটা জোনে প্রত্যেকটা দিন হয়তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার যাচ্ছে, তো কোনো না কোনো নজর পড়লে সেটা যত তাড়াতাড়ি ফোকাস হয়। বাংলাদেশে তো সেই জিনিসটা হয় না। ইনফ্যাক্ট বাংলাদেশে মানে কোনো লোকের কাছে, মানে কোনো ভালো ফটোগ্রাফারের কাছে সে গিয়ে বাংলাদেশের ম্যানগ্রোভের মানে টাইগার দেখেছে বাংলাদেশের জঙ্গলে, তার যে একটা কন্টিনিউয়াস পোস্ট বা এর, সেগুলোও খুব একটা সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। হাতে গোনা কয়েকজন আছে তারাই, মানে কিন্তু অন্যরকম এই পর্ব আপনার কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ইউটিউবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না, যাতে এর পরে ভিডিও দিলেই আপনারা সবার আগে দেখতে পান। সুন্দরবন সিরিজের পরবর্তী ভিডিওতে আমরা দেখব আরও এক্সাইটিং অনেক কিছু। দেখতে থাকুন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস আর ফলো করুন আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।